কিডনি আমাদের কি কি কাজ করে? কিডনির মধ্যে কোটি কোটি ছাঁকনি আছে, ছোট ছোট, যেটাকে গ্লোমেরুলাস বলে। এই ছাঁকনিটা আমাদের শরীর থেকে দূষণগুলোকে বের করে বের দিচ্ছে। করে দিচ্ছে, হুম। ক্লিয়ার করছে, আর এক্সেস জলটা বার করে দিচ্ছে শরীর থেকে। ক্রিয়েটিনিন একটা দূষণ যেটা কিডনি দিয়ে এক্সক্রিট হয়। হুম। এবার কিডনি যদি কাজ না করে, হ্যাঁ, তো তখন এই ক্রিয়েটিনিন লেভেলটা রক্তে রক্তে বাড়তে থাকে। বাড়তে থাকবে, যার জন্য দেখবেন সিকেডি স্টেজিং করা আছে। সিকেডি স্টেজ 1, 2, 3, 4, 5 এমনি করা আছে। কিডনির অসুখের কমন কজ হচ্ছে ব্লাড সুগার বা ব্লাড প্রেশার, ডায়াবেটিস বা হাইপারটেনশন। কিডনির অসুখ যদি আমরা চট করে বুঝতে নাই পারি, তাহলে আমরা চিকিৎসকের কাছে পৌঁছবো কি করে? এর কি কোনো রকম লক্ষণ দেখা যায় না? জাস্ট দুটো সিম্পল টেস্টেই অনেক কিডনি অসুখ বোঝা যায়। একটা হচ্ছে ইউরিন এসিআর, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, অ্যান্ড সেকেন্ড সেরাম ক্রিয়েটিনিন। তো এই অর্গান যদি কোনোভাবে আমাদের অকেজো হয়ে যায়, তাহলে চিকিৎসা কি আছে? একটা হচ্ছে যে হিমোডায়ালিসিস, যেখানে ডাইরেক্টলি শরীর থেকে ব্লাডটা বার করা হচ্ছে একটা ফিল্টার দিয়ে। ওই ফিল্টারটা তখন আমাদের কিডনির ছাঁকনির মতো কাজ করেছে, ফিল্টার দিয়ে দূষণটাকে বার করা হলো। সেকেন্ড টাইপ অফ ডায়ালিসিস হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস, হ্যাঁ, যেটা বাড়িতে করা যায়। আমার কিডনি আমি সুস্থ রাখতে চাই, আমি ট্রান্সপ্লান্ট অবধি যেন আমাকে না যেতে হয়, ডায়ালিসিস যেন আমাকে না করতে হয়, তাহলে আমি কোন কোন হেলদি হ্যাবিটগুলো আজ থেকেই স্টার্ট করব? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কিডনির যদি সমস্যা থাকে, মানে ধরুন আপনার কিডনি 70 থেকে 80% ড্যামেজ হয়ে গেছে, তারপরেও কিন্তু আপনি কোনো লক্ষণ বুঝতে পারেন না। তার মানে যে আপনার আশেপাশে এত লোক ঘুরে বেড়াচ্ছে যে যার হয়তো কিডনির সমস্যা আছে তিনি জানেনই না। আসুন আজকে আমরা কিডনির সমস্যা নিয়ে কথা বলবো, জানার চেষ্টা করব কিডনির সমস্যা হয় কেন বা কিডনির অসুখ হয় কেন, যদি হয় তার কি চিকিৎসা আছে, এবং সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিডনির অসুখ যাতে ভবিষ্যতে না হয় তার জন্য আমি কি ধরনের লাইফস্টাইল মেনটেন করব, কি খাবো, এবং কিডনি সুস্থ রাখতে কখন ডাক্তারের কাছে পৌঁছবো। আর এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহর তথা মানিপাল হসপিটালের সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজিস্ট ডক্টর অর্ঘ্য মজুমদার। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। কিডনির অসুখ হলে আমরা চট করে বুঝতে পারি না। কিডনির অসুখ যদি আমরা চট করে বুঝতে নাই পারি, তাহলে আমরা চিকিৎসকের কাছে পৌঁছবো কি করে? এর কি কোনো রকম লক্ষণ দেখা যায় না? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। সাধারণত কিডনির অসুখের খুবই সাটল সাইন্স হয়, যেগুলো ধরা পড়ে না। তো সেই জন্যই পেশেন্টরা ডাক্তারের কাছে যায় না। যেরকম আমরা হার্টের অসুখ মানে জানি যে যদি হাঁটলে বুকে ব্যথা হচ্ছে, তো তাড়াতাড়ি পেশেন্টকে বলতে হয় না, সে নিজেই ডাক্তারের কাছে ঠিক। চলে যাবে। কিন্তু কিডনির অসুখের সাইনগুলো ভাবুন, সিমটম গুলো, যে সকালে ঘুম থেকে উঠলো চোখের পাতাটা একটু ফোলা মনে হচ্ছে, কিছুক্ষণ পা ঝুলিয়ে বসে থাকলে বা হাঁটলে পায়ের পাতাটা একটু ফুলে যাচ্ছে। একটা ইম্পর্টেন্ট সিমটম যেটা হচ্ছে যে পেচ্ছাপ করার সময় ফেনা ফেনা হয়ে যাচ্ছে, কোমরে যদি পেচ্ছাপ করে তো ফেনা হয়ে যাচ্ছে, সেই ফেনাটা ডিসঅ্যাপিয়ার করছে না। এটা একটা ইম্পর্টেন্ট সিমটম যেটা বোঝায় যে কিডনি দিয়ে প্রোটিন লিক করছে। আর তাছাড়া ইউরিনের কালারটা যদি চেঞ্জ হয়ে যায়, যে লালচে কালার বা কোকো কোলা কালার, তো তাহলে বোঝা যায় যে কিডনির থেকে ব্লিডিং হচ্ছে। ব্যথা হয় খুব রেয়ারলি। ব্যথা হয় যে যদি কিডনি স্টোন থাকে, সেই কিডনি স্টোনটা, হ্যাঁ, যেখানে ইউরিনারি প্যাসেজ যেটা ইউরেটার সেখানটা ব্লক করছে, সেই সময় অ্যাকিউট ব্যথা হতে পারে, তখন পেশেন্টরা ঠিক যাবে ডাক্তারের কাছে। কিন্তু বেশিরভাগ যে অসুখগুলো, যে গ্লোমেরুলোনেফ্রাইটিস বা তাতে ব্যথা হয় না। ইনফ্যাক্ট সেই জন্যই আমরা বলি যে কমন কজ, যেরকম আমাদের দেশে কিডনির অসুখের কমন কজ হচ্ছে ব্লাড সুগার বা ব্লাড প্রেশার, ডায়াবেটিস বা হাইপারটেনশন। অ্যান্ড একটা বয়সের পর, সে 50-র ওপর, এটা প্রবণতা খুব হাই থাকে। তো সেই জন্যে এর একমাত্র উপায় হচ্ছে অ্যানুয়াল চেক আপ করা, স্ক্রিনিং। এখন যারা এক্সিকিউটিভ হেলথ চেক আপ করেন বা যাদের কর্পোরেট অফিস থেকে করায়, তো তাদের সেটা ধরা পড়বে। এবার সাধারণ মানুষের সেটা নিজের থেকে গিয়ে করাতে হবে, সেইটাই হচ্ছে। আজকাল অনেক ল্যাব এই টাইপের রুটিন হেলথ চেক আপ, কিডনি চেক আপের দেয়। তো সেখানে চেক আপ করে অ্যাটলিস্ট দেখে নেওয়া যে আমার ডায়াবেটিস হলো কিনা,
আর জাস্ট দুটো সিম্পল টেস্টেই অনেক কিডনি অসুখ বোঝা যায়। একটা হচ্ছে ইউরিন এসিআর, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, মানে আচ্ছা। সেটাতে বোঝা যায় যে কিডনিতে ওই যে আর্লি প্রোটিন লিক হচ্ছে। অ্যান্ড সেকেন্ড এটা হচ্ছে যে সেরাম ক্রিয়েটিনিন বা ব্লাড টেস্টে যে ক্রিয়েটিনিন লেভেল, তো ক্রিয়েটিনিন একটা দূষণ যেটা কিডনি দিয়ে এক্সক্রিট হয়। এবার কিডনি যদি কাজ না করে, হ্যাঁ, তো তখন এই ক্রিয়েটিনিন লেভেলটা রক্তে রক্তে বাড়তে থাকে। বাড়তে থাকবে। তো এই দুটো টেস্ট করলে আমরা অনেকখানি প্রায় 70% কিডনি ডিজিজেস এটা দিয়ে ধরতে পারবো। হ্যাঁ, আর রুটিন ইউরিন চেক আপ, যে ইউরিনে রক্তকণিকা আছে কিনা, আরবিসি, এগুলো চেক আপ করা। স্পেসিফিক এইগুলো করে কোনো ডাউট হলে তখন আমরা আদৌ ফার্দার টেস্ট করতে পারি, আরো ইলাবোরেট কিডনির ব্লাড টেস্ট, ইউরিয়া, পটাশিয়াম, ইলেকট্রোলাইট গুলো চেক আপ করা, অ্যান্ড আল্ট্রাসাউন্ড, এটা খুবই ইম্পর্টেন্ট টেস্ট কিডনির পক্ষে। একটা কিডনির আল্ট্রাসাউন্ড করলে অনেকখানি ইনফরমেশন পাওয়া যায়। হ্যাঁ, যে কিডনির বেসিক্যালি 3 প্রকারে এটা হতে পারে। একটা হচ্ছে প্রি রিনাল, যে যেরকম কলেরা হলে বা হলে যে ডিহাইড্রেশন হয়ে যায়, তো তখন কিডনিতে ঠিক জল বা ব্লাড ফ্লোই যাচ্ছে না, তখন একটা রিনাল আঘাত হতে পারে, ফেলিয়ার হতে পারে। এটাকে বলে প্রি রিনাল ফেলিয়ার, এটাও আল্ট্রাসাউন্ডে বোঝা যাবে। আবার কিডনির অসুখ হলে যদি ইনফেকশন হয়, পাইলোনেফ্রাইটিস, বা যে তখন, বা ক্রনিক যেটা বললাম ডায়াবেটিস বা হাই প্রেশারের জন্য যে ক্রনিক কিডনি ডিজিজ সিকেডি, হ্যাঁ, সেটাও আল্ট্রাসাউন্ড থেকে বোঝা যাবে। কিডনি ছোট হয়ে যাবে, তার অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হয়ে যাবে, ইকোজেনিক হয়ে যাবে। অ্যান্ড থার্ড হচ্ছে যে যদি ওই কিডনি স্টোন ডিজিজ থাকে, বা অনেক সময় পুরুষদের বয়স হলে প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায়, তো তার জন্য ইউরিনের ফ্লোটা ক্লিয়ার হয় না, আটকে যায়, তো সেটার জন্য কিডনিতে ব্যাক প্রেশার হয়, অবস্ট্রাকশন হয়, তো সেটাও আল্ট্রাসাউন্ড থেকে ধরা পড়বে। তো যেহেতু রুটিনলি এটা ধরা পড়ে না কিডনির অসুখ, তো সেই জন্য স্ক্রিনিং, যেটা আপনি বললেন, স্ক্রিনিংটাই খুব ইম্পর্টেন্ট, সচেতনতা, আর নিজে গিয়ে ডাক্তারের কাছে বা ল্যাবে গিয়ে একটা স্ক্রিনিং করান। মানে স্ক্রিনিং করলে আপনি আগে ভাগে ধরতে পারবেন। হ্যাঁ। কিন্তু আপনি যে লক্ষণগুলোর কথা বলছেন, যে প্রস্রাবে ফেনা হওয়া, চোখের নিচটা ফুলে যাওয়া, পা ফুলে যাওয়া, তো এগুলো তো বোধহয় অনেক লেটার স্টেজে ধরা পড়ে। হ্যাঁ, এটা তো আপনি যদি আগে ভাগে ধরতে চান, আরো যত তাড়াতাড়ি ধরা পড়বে তত এটা চিকিৎসা করলে এটাকে রিভার্স করা যেতে পারে। আচ্ছা, আপনি বলছেন রিভার্স করা যেতে পারে। তো কিডনির কোন কোন অসুখগুলো আছে যে অসুখগুলো সহজেই রিভার্স করা যেতে পারে? সেইটাই মানে খুব ইম্পর্টেন্ট, যেরকম ইভেন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, যে আচ্ছা। ডায়াবেটিসের জন্য যে কিডনি ডিজিজ হয়, সেটা ওই আর্লি স্টেজে, আচ্ছা। যেখানে পা ফোলেনি, যেখানে ওই ইউরিনে প্রোটিন লিকটা খুব কম এখনো আছে, স্টার্ট হয়নি। মাইক্রো না, স্টার্ট হয়েছে হয়তো মাইক্রো অ্যালবুমিনুরিয়া, মানে মাইক্রোস্কোপিক লেভেলে আছে, সেই স্টেজে যদি ওটা ধরা পড়ে, and তখন যদি ঠিক ওষুধগুলো দেওয়া যায়, তাহলে ওটার রিভার্স কথাটা ইউজ করা যেতে পারে। আচ্ছা। হ্যাঁ, তো সেই স্টেজে, অ্যান্ড অফকোর্স সুগারটাকে কন্ট্রোলে যদি রাখা যায়, তাহলে রিভার্স করা যেতে পারে। তা না হলে একবার এস্টাবলিশ স্টেজ যদি হয়ে যায় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, রিভার্স কথাটা ইউজ করা যায় না, কেন ডায়াবেটিস তো আর কিওর হচ্ছে না, না। তো সেই জন্য তার জন্য যে কিডনিটা এফেক্টেড হয়েছে সেটাও কিওর হয় না। হ্যাঁ, সেটাকে আমরা তখন ওষুধ দিয়ে ওটাকে ধরে রাখতে হয় আর কি, স্লো ডাউন করতে হয় তার। পাশাপাশি আপনাকে ডায়াবেটিসটাও নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়ন্ত্রণে থাকতে হবে। তো এটা হলো কমন অসুখ। অবশ্য একটা অনেকগুলো অসুখ আছে যেগুলো গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে। হ্যাঁ, গ্লোমেরুলোনেফ্রাইটিস এরকম কমনলি আইজিএ নেফ্রোপ্যাথি, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, মিনিমাল চেঞ্জ ডিজিজ, হ্যাঁ, এফএসজিএস, এইসব অসুখের ট্রিটমেন্ট আছে। এইগুলো ট্রিটমেন্ট করলে এটা অনেকখানি রিভার্স করা যেতে পারে সম্ভব। ইভেন স্পেশাল কিছু অসুখ আছে, যেরকম এসএলই, লুপাস নেফ্রাইটিস বলে, বা ভ্যাসকুলাইটিস। হ্যাঁ, এই অসুখগুলো অনেক সময় খুব অ্যাডভান্সড হয়ে গেল, ভাবুন ক্রিয়েটিনিন 7, 8, 9 পৌঁছে গেছে, তখনও ধরে আমরা ঠিকভাবে চিকিৎসা করি, সেটা আবার 1-এ চলে আসতে পারে। আচ্ছা। এইগুলো একদমই রিভার্সেবল।
তো সেই জন্যে এই অসুখগুলো আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে, যে ঠিক পিক আপ যদি করতে পারি তাহলে এটা রিভার্স করা যেত। আচ্ছা, তাহলে সমস্যা হয় কোন কোন সময়? সমস্যা হয় যে একবার ওটা ক্রনিক এতে চলে গেলে, ক্রনিকে যদি চলে chronicity, যায়, হ্যাঁ। ক্রনিক বিষয়টা যদি আপনি একটু বুঝিয়ে বলেন। অ্যাকিউট আর ক্রনিক। অ্যাকিউট মানে যেটা কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে ডেভেলপ করেছে। আচ্ছা। যেরকম আমি একটা এক্সাম্পল দিলাম যে কলেরা হলে বা হ্যাঁ, যে খুব সিভিয়ার ডিহাইড্রেশন হলো, হ্যাঁ, যে ডায়রিয়া হলো, এখন তার জন্য ইউরিন আউটপুট কমে গেল, ক্রিয়েটিনিন বেড়ে গেল, হ্যাঁ, তো এইটা হচ্ছে, এটাকে বলে অ্যাকিউট রিনাল ফেলিওর। কেন ওটা হয়তো অনেক সময় কয়েক ঘন্টার মধ্যে বা একদিনের মধ্যে হতে পারে। এবার ক্রনিক আমরা কি বলবো না, সেই পেশেন্টের ডায়াবেটিস আছে, হয়তো 40 বছর বয়স থেকে ডায়াবেটিস আছে, এবার তার 55-60 বছর বয়স হলো, এবার আমরা দেখছি এবার ক্রিয়েটিনিন বাড়তে শুরু করেছে, ইউরিনে ওই প্রোটিন লিক হচ্ছে, এখন তার ওইটা স্লোলি ওই ক্রনিক এতে চলে যাচ্ছে, মানে যখন আর রিভার্সেবল না। হ্যাঁ, তো এবার আস্তে আস্তে তখন কিডনি গুলো মানে একটা সিম্পল ওয়ে বোঝার জন্য হচ্ছে যে কিডনির মধ্যে কোটি কোটি ছাঁকনি আছে, ছোট ছোট, যেটাকে গ্লোমেরুলাস বলে। এই ছাঁকনিটা আমাদের শরীর থেকে দূষণগুলোকে বের করে দিচ্ছে, ক্লিয়ার করছে, আর এক্সেস জলটা বার করে দিচ্ছে শরীর থেকে। এবার যত এই অসুখগুলো বাড়বে তত এই প্রপোর্শন অফ ছাঁকনিগুলো ব্লক হয়ে যাচ্ছে। ঠিক। হ্যাঁ, তো 1 কোটির মধ্যে ভাবুন আপনার কমে গিয়ে 10 লাখ ছাঁকনি কাজ করছে, তো হ্যাঁ, বা আরো কম, তাহলে তো ছেকে বের করতে পারে। হ্যাঁ, এবার ছেকে বের করতে পারছে না, তখন ব্যাপারটা আরো তখন প্রকট হবে, তার সিমটমস গুলো প্রকট হবে, আর তখন আরো সেটা প্রোগ্রেস করতে থাকবে, তো ওইটাকে ক্রনিক বল। আচ্ছা, কিডনি যেমন আমাদের রক্ত থেকে দূষিত পদার্থ ছেকে বের করে, এছাড়াও আমাদের ইলেকট্রোলাইটও মেনটেন করে, ইলেকট্রোলাইট ব্যালেন্স করে। এছাড়া আর কিডনি আমাদের কি কি কাজ করে? কিডনি আরেকটা যেটা আমি বললাম যে এক্সেস জলটা বার করে, জলটা বের কেন করে। আপনি যদি 10 গ্লাস জল খান এক্ষুনি, তারপরেই দেখবেন যে কয়েক ঘন্টার মধ্যে বারবার বাথরুম গিয়ে পুরো জলটা কিন্তু শরীর থেকে বেরিয়ে যাবে, শরীর ফুলতে লাগবে না। ঠিক ঠিক, সেটাই হচ্ছে, যদি কিডনি নর্মাল কাজ করে, যতই জল খাই যতই খাই, ওটা কিন্তু কিডনি ঠিক বার করে দেবে। তো একটা হচ্ছে যে এই ভলিউম ওভারলোড, সেকেন্ড আর দুটো তিনটে ইম্পর্টেন্ট কাজ আছে কিডনি যেগুলো আমরা খেয়াল রাখি না। একটা হচ্ছে যে ভিটামিন ডি, হ্যাঁ, ভিটামিন ডি যেটা আমাদের হাড়ের পক্ষে শক্তির জন্য খুব ইম্পর্টেন্ট, যে ভিটামিন ডি সিনথেসিস, এটা নর্মালি সানলাইট থেকে ভিটামিন ডি কোলিক্যালসিফেরল থেকে 25 কোলিক্যালসিফেরল তৈরি হয়। এবার এইটা কিন্তু কিডনিতেই এটা অ্যাক্টিভেট হয় টু 125 হাইড্রক্সি কোলিক্যালসিফেরল, যেটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, যেটা হাড়ের ওপর কাজ করবে। তো এবার কিডনি যার ফাংশন করছে না, তার কিন্তু এই সিনথেসিসটা হচ্ছে না, তার ভিটামিন ডি লেভেল কমে যাচ্ছে, তার ক্যালসিয়াম লেভেল কমে যাচ্ছে শরীর। হ্যাঁ, তো সেই জন্যে কিডনি ফেলিওরের সঙ্গে অনেক সময় দেখবেন যে অনেক রকম এই হাড়ের অসুখ, হ্যাঁ, মিনারেল বোন ডিজিজ যেটাকে বলে, সেগুলো যুক্ত হয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কিডনি একটা হরমোন তৈরি করে যেটাকে এরিথ্রোপয়েটিন বলে। এই এরিথ্রোপয়েটিন শরীরে রক্তকণিকা তৈরি করে, এবং কিডনি যত ফেলিয়ার হবে তো এই হরমোনের প্রোডাকশনটা কমে যায়। তো যেরকম আমরা জানি যে ইনসুলিন হরমোন যদি প্রোডাকশন কমে যায় তার ডায়াবেটিস হবে, ঠিক সেমনি এই হরমোনটা যদি প্রোডাকশন কমে যায় তাহলে তার পেশেন্টের অ্যানিমিয়া হবে, মানে তার হিমোগ্লোবিনটা ফল করতে শুরু করবে। হ্যাঁ, কারণ সেটার থেকেও আমরা বুঝতে পারবো যে ওনার কিডনির প্রবলেম, মানে অ্যানিমিয়া বা রক্ত অল্পতা আর কারণ কিডনির সমস্যা হতে পারে। হ্যাঁ, অনেক সময় অ্যানিমিয়া হেমাটোলজিস্টের কাছে যায়, তারপর উনি ওয়ার্কআপ করে কিচ্ছু পাওয়া যাচ্ছে না, কোনো কারণ পাওয়া যাচ্ছে না, ফাইনালি ধরা পড়ে যে ওনার কিডনি ফেলিওর হয়েছে, তার জন্য অ্যানিমিয়া। আচ্ছা, তার মানে যেটা বুঝলাম, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা অর্গান, মানে আপনার শরীরের দূষিত পদার্থ যেমন বের করছে, অতিরিক্ত জল বের করছে, ইলেকট্রোলাইট ব্যালেন্স করছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই সব ইলেকট্রোলাইট ব্যালেন্স করছে, রক্ত উৎপাদনে হেল্প করছে, ইভেন ভিটামিন ডি তৈরিতেও সাহায্য করছে, মানে আপনার হাড়ের স্বাস্থ্য বজায় রাখছে। ভীষণ গুরুত্বপূর্ণ একটা অর্গান। তো এই অর্গান যদি কোনোভাবে আমাদের অকেজো হয়ে যায় তাহলে চিকিৎসা কি আছে?
এর চিকিৎসা দেখুন, প্রথমে যেটা বললাম যে আর্লি স্টেজে ধরা পড়লে অনেক অসুখেরই আমরা চেষ্টা করি যে কিডনি ডিজিজটা স্লো ডাউন করার জন্য, যাতে না বাড়তে পারে। হ্যাঁ, এখন যেরকম ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এইসবেরও আগে খুব একটা চিকিৎসা ছিল না, শুধু ব্লাড সুগার কন্ট্রোল করো। এখন তারও অনেকগুলো ওষুধ বেরিয়ে গেছে যেটা দিয়ে আমরা স্লো ডাউন করতে পারি। হ্যাঁ, যেরকম সেগুলো বলে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, হ্যাঁ, যেরকম টেলমিসার্টান, লোসার্টান, এই গ্রুপ অফ ড্রাগ। সেকেন্ড আর একটা গ্রুপ, এটাই লাস্ট 10 বছরে অনেকগুলো নতুন ওষুধ বেরিয়েছে, SGLT2 ইনহিবিটর বলে, হ্যাঁ, ড্যাপাগ্লিফ্লোজিন, এম্পাগ্লিফ্লোজিন, এইগুলো কিডনির অসুখ স্লো ডাউন করে। অ্যান্ড আর একটা রিসেন্টলি যেটা বেরিয়েছে ফিনরিনন। হ্যাঁ, তো এই ওষুধগুলো মানে কিডনির মানে সুগারটা যদি কন্ট্রোল রাখা যায়, আর এই ওষুধগুলো দিলে বেশ অনেক বছর এটাকে স্লো ডাউন করে। এবার শুধু ডায়াবেটিক না, এই ওষুধগুলো দেখা যাচ্ছে অন্য গ্লোমেরুলোনেফ্রাইটিস, অন্য অসুখেও এটা স্লো ডাউন করতে হেল্প করছে। তো প্রথমে আমাদের নেফ্রোলজিস্ট হিসেবে এইটাই থাকে যে হাউ টু স্লো ডাউন বা প্রিভেন্ট দ্য প্রোগ্রেশন অফ কিডনি ডিজিজ। হ্যাঁ, সেটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হোক, হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি হোক, গ্লোমেরুলোনেফ্রাইটিস হোক, বা ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হোক, এই নানান রকম যে কিডনির অসুখ, সেটাকে কিভাবে আমরা স্লো ডাউন করতে। এবার তারপরে যার জন্য দেখবেন সিকেডি স্টেজিং করা আছে, সিকেডি স্টেজ 1, 2, 3, 4, 5 এমনি করা আছে। তো স্টেজ 3 অবধি আমরা এটা চেষ্টা করছি যে স্লো ডাউন করতে। এবার স্টেজ 4 যখন হয়ে যাবে, তখন দেখবো যে আমাদের ফোকাসটা চেঞ্জ হয় রিগার্ডিং প্রিভেনশন অফ কমপ্লিকেশন। এই যে কিডনি ফেলিয়ার হলে, যেটা আমি বললাম যে অ্যানিমিয়া হলো, এতগুলো তো কাজ করে, সবকটাই তো হ্যাঁ, ব্যাহত তো হবে। এই অ্যানিমিয়া হবে, ওই ভিটামিন ডি তৈরি হলো, বোন ডিজিজ হবে, হ্যাঁ, তার নিউট্রিশন সাফার করবে, ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, পটাশিয়াম বেড়ে যাবে, সোডিয়াম কমে যাবে, এই নানান ইমব্যালেন্স যেগুলো, সেগুলো আমরা চেষ্টা করি সেগুলোকে কারেক্ট করে একটা সুস্বাস্থ্য মেনটেন করতে আর কি, ইনস্পাইট অফ কিডনি ফেল। এরপরে যখন আরো এগিয়ে যায় টুয়ার্ডস স্টেজ 5, তখন আমাদের ফোকাস হয় যে ওনাকে ডায়ালিসিসের জন্য প্রিপেয়ার করা, মানে হ্যাঁ, যেটাকে বলে রিনাল রিপ্লেসমেন্ট থেরাপি ও কিডনি রিপ্লেসমেন্ট থেরাপি। হ্যাঁ, মানে নিজের কিডনির ছাঁকনি কাজ করছে না, তখন আমাদের আর্টিফিশিয়ালি ব্যবস্থা করতে হবে যে এই দূষণগুলো আমরা কিভাবে আর্টিফিশিয়ালি রিমুভ করতে পারি, সেটাই হচ্ছে কিডনি রিপ্লেসমেন্ট থেরাপি। এটা ব্রডলি 3 রকমের হয়। একটা হচ্ছে যে হিমোডায়ালিসিস, যেখানে ডাইরেক্টলি শরীর থেকে ব্লাডটা বার করা হচ্ছে একটা ফিল্টার দিয়ে। ওই ফিল্টারটা তখন আমাদের কিডনির ছাঁকনির মতো কাজ করে, সেই ফিল্টার দিয়ে দূষণটাকে বার করা হলো, এক্সেস জলটা বেরিয়ে গেল, ইলেকট্রোলাইট মেনটেন করা হলো, এবং আবার শরীরে ফিরিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে হিমোডায়ালিসিস। আচ্ছা। সেকেন্ড টাইপ অফ ডায়ালিসিস হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস, হ্যাঁ, যেটা বাড়িতে করা যায়। সেটা হচ্ছে যে আমরা একটা টিউবের মাধ্যমে ওই স্পেশাল ফ্লুইড, পেরিটোনিয়াল ফ্লুইড, সেটা পেটের ভেতর ঢুকিয়ে দিলাম, পেরিটোনিয়াম। এবার সেখানে ওই ব্লাড ভেসেল থেকে এইসব দূষণগুলো জলের ভেতর বেরিয়ে এলো, 4 ঘন্টা জলটা রইলো পেটের ভেতর, সব দূষণগুলো বেরিয়ে এলো। তারপরে আমরা আরেকটা টিউব, হ্যাঁ, এটা ওয়াই টিউব থাকে, হ্যাঁ, তো সেই অন্য টিউবটা দিয়ে আমরা ওটাকে আবার ডিসকার্ড করে দিলাম, তার সঙ্গে দূষণটা বেরিয়ে গেল। তো এইটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস। এটা ছোট্ট একটা অপারেশন করে পেটে ওই পেরিটোনিয়াল ডায়ালিসিস ক্যাথিটারটা ইনসার্ট করে দেওয়া। তো এটা কি কলকাতায় হয়, মানে এই হ্যাঁ, ধরনের? কলকাতায় হয়। এবং এটা কি যে কোনো পেশেন্ট এটা করতে পারে, যে আমি হিমোডায়ালিসিস করলাম না, আমি বাড়িতেই করবো? হ্যাঁ, সেটা করতে পারে, কিন্তু অফকোর্স সাম লিমিটেশনস আছে, যে যদি তার পেটের অনেক অপারেশন হয়েছে আগে, এই হয়েছে পেটের ভেতর, হ্যাঁ, যে ফাইব্রোসিস হয়ে আছে, খুব একটা স্পেস নেই পেরিটোনিয়ামে, জলটা, হ্যাঁ, প্রায় 2 লিটার করে জল পেটের ভেতর দিতে হয়, যেটার ভেতর দূষণটা বেরোবে। তো সেইগুলো থাকলে তখন সেই ক্ষেত্রে পেরিটোনিয়াল ডায়ালিসিস করা যায় না, বাট বেশিরভাগ ক্ষেত্রে করা যায়। প্রবলেমটা অন্য জায়গায়। একটা হচ্ছে যে এই ফ্লুইড গুলো, যে স্পেশাল ফ্লুইড, এগুলো মোস্টলি এখনো ইম্পোর্টেড হয়, বাইরে থেকে আসা, হ্যাঁ, দাম আছে। সেই জন্য আমাদের দেশে এখনো পেরিটোনিয়াল ডায়ালিসিসের কস্টটা হিমোডায়ালিসিস থেকে বেশি। এই হিমোডায়ালিসিস যেরকম আমরা সপ্তাহে 2 বার বা 3 বার করলাম,
হ্যাঁ, সোমবার করলাম, আবার বুধবার শুক্রবার, এইভাবে হুম। স্পেসড আউট আছে। হুম। পেরিটোনিয়াল ডায়ালিসিস রোজ করতে হবে। আচ্ছা, রোজ করতে রোজ হয়? করতে হবে, শুধু তাই না, দিনে 3 বার থেকে 4 বার ওই যে ব্যাগের এক্সচেঞ্জ ও গুলো। মাই গড, এটা তো অনেক স্ট্রেসফুল কন্ডিশন হ্যাঁ, হয়ে দাঁড়ায়। স্ট্রেসফুল, মানে সেই জন্যে হুম। একজন হুম। বাড়ির, সে হয় আত্মীয় হতে পারে, হুম। বা আমরা যদি কারোকে এমপ্লয় করি, হুম। নার্স হুম। বা কেউ, হুম। এটা অলমোস্ট 24 আওয়ার জব। এটা লাগে যে একটা ব্যাগ করলো, সেটা পেটের ভেতর ঢুকে গেল, তারপরে ব্যাগ দিয়ে আবার 4 ঘন্টা পরে সেই জলটাকে বার করে দিতে হবে, আবার নতুন ব্যাগ কানেক্ট করতে হবে, আবার রাত্রিরে শোবার সময় একটা ব্যাগ কানেক্ট করে দিলে সেটা নিয়ে শুয়ে পড়লেন, সকালে ঘুম থেকে উঠলেই আবার ওই ব্যাগটাকে বার করতে। তো এই টাইপের পেরিটোনিয়াল ডায়ালিসিসের যেরকম প্লাস পয়েন্ট আছে, এইটা হচ্ছে মাইনাস পয়েন্ট, যে একজন হেল্পার লাগে। সব সময় সাইন করে রাখতে হবে। হ্যাঁ, যে কারোকে বাড়িতে লাগবে, প্লাস এতে মানে নিজেই দায়িত্বটা নিতে হচ্ছে, মানে এইসব হুম। খেয়াল রাখা, পেরিটোনাইটিস হচ্ছে না, স্টেরিলিটি মেনটেন করা। যেখানে হিমোডায়ালিসিসে, হ্যাঁ, কোন রকমে পেশেন্টকে এনে, ইভেন হুইল চেয়ারে যদি হোক, যে হসপিটালে পৌঁছে দিলেই হলো, হসপিটালের গেট থেকে পুরো টেক ওভার করে নেয়, সবাই নিয়ে গিয়ে ডায়ালিসিস হয়ে গেল, আবার ফিরিয়ে দিয়ে উনি চলে গেল। হুম। অবশ্য এখন পেরিটোনিয়াল ডায়ালিসিসের নতুন বেরিয়েছে মেশিন, আচ্ছা। সাইক্লার মেশিন, আচ্ছা। মানে যাতে করে দিয়ে, ভাবুন সারাদিন আপনি করলেন না হুম। হুম। ডায়ালিসিস, হুম। অফিসে কাজ করেন, অনেক হুম। এদিক ওদিক যাওয়া আছে, দৌড়োদৌড়ি আছে, তখন রাত্রিরে খাওয়া দাওয়ার পর 10টার সময় ওই সাইক্লার মেশিনে পুরো ওই সাইকেলটা, প্রিসেট আছে আর কি। হ্যাঁ, ওটা সেট করে হুম। প্রোগ্রাম করে দেওয়া হুম। হবে, এবং সারা রাত ওটা হতে থাকে, ওই জল বেরোবে, ঢুকবে বেরোবে, ঢুকবে বেরোবে, নিজের থেকে হতে থাকে। তো এখন সাইক্লার মেশিন দিয়ে অনেক প্রফেশনালরাও করছেন আর। হুম। তো সেটা একটা পসিবিলিটি, কিন্তু ওইটা কিনতে হবে তাহলে সাইক্লার। হুম। এটা তো খরচ সাপেক্ষ। হ্যাঁ, খরচ সাপেক্ষ, ওই ফ্লুইড গুলো প্রত্যেকবার কিনে, প্রত্যেক প্রোজ এন্ড কনস আছে, কিন্তু আপনি বলতে পারেন ওনাকে কোথাও হাসপাতালে যেতে হচ্ছে না, ওই যে ট্রান্সপোর্টের খরচটা বেঁচে যাচ্ছে। হ্যাঁ, কেউ যে অনেক সময় এইসব পেশেন্টকে কেউ একটা অ্যাকম্পানি করবে, কে যাবে ওনার সঙ্গে হসপিটালে, দিয়ে 4 ঘন্টা বসে থাকবে যতক্ষণ ঠিক। হিমোডায়ালিসিস, তো সেমনি কারোর লাগছে না, বাড়িতেই করা যাচ্ছে। কিন্তু বাড়িতে ওই সাপোর্ট লাগছে, মানে একজন যে করবে, কেন যদি নার্স বা কারোর উপর ডিপেন্ডেন্ট থাকে, এবার এটা তো স্পেশাল টেকনিক, যেটা শিখিয়ে দেওয়া হচ্ছে নার্সকে। এখন ভাবুন কোনো কারণে সে অসুস্থ হয়ে গেল, একদিন এলো না, হ্যাঁ, তখন বিশাল বিপদ, তখন সারাদিন তার ডায়ালিসিসই হবে। ঠিক ঠিক। সেই এইগুলো আর কি, দুটোরই অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ। আর হিমোডায়ালিসিসে পেশেন্ট বা তার রিলেটেড কোনো দায়িত্ব থাকছে না, জাস্ট এসে হসপিটালে পৌঁছে দিলেই হবে, তারপরে পুরো দায়িত্ব আমরা, প্লাস আমরা চেক আপ করতে পারছি, প্রত্যেক ডায়ালিসিসের সময় তাদের চেক আপ করতে পারছি। পেরিটোনিয়াল ডায়ালিসিস পেশেন্ট তাদের নিজের থেকে এসে চেক আপ করাতে হবে। ডায়ালিসিস যদি একবার শুরু হয়, এটা তো আর শেষ হওয়ার কোনো উপায় নেই, কারণ আপনি তো না, এটা হচ্ছে দুরকম, ওই যে বললাম প্রথমে, দুরকম কিডনি ফেলিয়ার। যদি অ্যাকিউট একটা হয় হচ্ছে অ্যাকিউট, যেটা তাহলে ওই তো ঠিক কলেরার আছে। জন্য, সাপে কাটার জন্য, বা অন্য কোনো অ্যাকিউট কারণে, সেটা 3-4টে ডায়ালিসিস হলো, হ্যাঁ, তারপরে কিডনি রিকভার করে গেল, ডায়ালিসিস বন্ধ হয়ে গেল। এটা লোকের অনেক সময় ধারণা থাকে ডায়ালিসিস শুরু, ডায়ালিসিসটা কন্টিনিউ করতে হবে যখন এটা ক্রনিক হয়ে যাবে। যে এই যে ক্রনিক, এখন তো ক্রনিকে আমরা ডায়ালিসিস তখনই শুরু করছি যখন নিজের কিডনি শুকিয়ে গেছে, আর কিছু কিডনিতে ফাংশন নেই, হ্যাঁ, তো তখনই আমরা ওটা শুরু করছি। তো এবার ওই যে আর্টিফিশিয়াল ফিল্টারটা, সেটা টেক ওভার করে নিচ্ছে তো কিডনির ফাংশন, তো সেই জন্য ওটা স্টপ করার কোনো অপশন নেই। আচ্ছা, ডায়ালিসিস ছাড়া কি আর কোনো অপশন নেই? হ্যাঁ, ডায়ালিসিস ছাড়া ডেফিনেটলি অপশন হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট, কেন আলটিমেটলি আমরা বলি যে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে যে কিডনি খারাপ হয়ে গেছে, শুকিয়ে গেছে, আর একটা নতুন কিডনি তার শরীরে প্রতিস্থাপন করা, তো সেটাই হচ্ছে আইডিয়াল ট্রিটমেন্ট। এবার একটু বয়স কম থাকলে তো আমরা ডেফিনেটলি ওইটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে বলি, তো সেই জন্য কিডনি ট্রান্সপ্লান্ট করলে তার আউটকামও বেটার, মানে দেখা যায় যে এইসব ডায়ালিসিস যত ভালো করলেও তার ডায়ালিসিসে
মানুষ যতদিন বেঁচে থাকবে বা যত ভালো কোয়ালিটি, ট্রান্সপ্লান্ট সাকসেসফুল হলে তার কোয়ালিটি অফ লাইফ অনেক বেটার, সে ফ্রি হয়ে গেল, তাকে আর হসপিটালে যেতে হলো না, এ হতে হলো। অফকোর্স এখানে একটা মনে রাখতে হয় যে ওই ট্রান্সপ্লান্ট যেহেতু আরেকজনের শরীর থেকে নিয়ে প্রতিস্থাপন করা হয়েছে, নিজের বডি চেষ্টা করবে সারাক্ষণ সেটাকে রিজেক্ট করা। তো সেই জন্য তাকে সারা জীবন ওই ইমিউনো সাপ্রেশন ওষুধ খেয়ে যেতে হবে যাতে ওটা রিজেকশন না হয়। তাতে কি হয়, নিজের বডির ইমিউনিটিটা কমে যায়। একটু সতর্ক থাকতে হ্যাঁ, সতর্ক থাকতে হবে যে কোথাও যে আমি বাইরে গিয়ে পট করে কিছু খেয়ে নিলাম বা জল খেয়ে নিলাম, যে যদি কোনো জীবাণু ঢুকে যায় তাহলে সেটা খুব সিরিয়াস হয়ে যেতে পারে, এইটা খেয়াল রাখতে হবে। তো এইবার আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, আমার কিডনি আমি সুস্থ রাখতে চাই, আমি ট্রান্সপ্লান্ট অবধি যেন আমাকে না যেতে হয়, ডায়ালিসিস যেন আমাকে না করতে হয়, তাহলে আমি কোন কোন হেলদি হ্যাবিটগুলো আজ থেকেই স্টার্ট করব? এটা হেলদি হ্যাবিট প্রথমেই লোকে ভাবে জল খাওয়া। হ্যাঁ, তো এটা ঠিক না যে বেশি জল খেলেই কিডনি ভালো থাকে। তো যে পরিবেশে যে কাজ করে তার অনুযায়ী তাকে জল খেতে হবে। হ্যাঁ, যে অবভিয়াসলি গরমে যে ভাবুন কনস্ট্রাকশন ওয়ার্ক করছে, রাস্তায় কাজ করছে, তো তাকে হয়তো 4 লিটার জল খেতে হবে। কিন্তু যে এসি এনভায়রনমেন্টে কাজ করে সে 2-2.5 লিটার জল খেলেই হোক। তো যথেষ্ট পরিমাণে জল খাওয়া, বেশ। আর হেলদি ডায়েট, সেটা তো সবাই জানে যে সবকিছুই এতে হেলদি ডায়েট মানে জাঙ্ক ফুড, হ্যাঁ, বা খুব বেশি যারা আজকাল ইয়াং জেনারেশন তো ফাস্ট ফুড খায়, যে শুধু চিকেন মাটন, হ্যাঁ, নানান রকম এই টাইপের খাচ্ছে, এখন তাদের কিডনির ওপর লোডটা বেশি পড়ে। হ্যাঁ, যে অনেকে আজকাল এই হয়েছে যে জিম করে যারা, তারা ওই প্রোটিন সাপ্লিমেন্ট খায়। নিশ্চয়ই কিছু পরিমাণে খেলে ওটা ক্ষতিকারক না, বাট খুব বেশি পরিমাণে খেলে তখন সেটা কিডনির ওপর চাপ পড়ে। হ্যাঁ, তো এই টাইপের ঠিক খাবারটা খাওয়া, হ্যাঁ, ফ্রুটস, ভেজিটেবলস, ফাইবার, এই টাইপের খাবার খাওয়া, রেগুলার এক্সারসাইজ, সেটাই এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেটা সবাই বলছে যে 30 মিনিট করে অ্যাটলিস্ট সপ্তাহে 5 বার। হ্যাঁ, 5 বার 2 দিন ব্রেক নেওয়া যায়, সানডে আপনি ব্রেক নিয়ে নিলেন, কিন্তু ওই রেগুলার একটা এক্সারসাইজের মধ্যে থাকা, সেটা কিন্তু সবকিছু, তাতে ওয়েটও ঠিক থাকবে, ডায়াবেটিসও কন্ট্রোলে থাকবে, প্রেশার কম, সবকিছু অসুখই কন্ট্রোল থাকে আর কি। তো এই প্রিকশন গুলো নেওয়া, আর তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমি বললাম যে স্ক্রিনিং, যে যেটা আপনি আগেই হ্যাঁ বললেন। আগেই বললাম যে স্ক্রিনিংটা করে নিজের থেকে গিয়ে টেস্টটা করা, যদি কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে, যে আমার ফ্যামিলিতে যেরকম কিছু অসুখ আছে, যেরকম সিস্টিক ডিজিজ, পলিসিস্টিক কিডনি ডিজিজ, তো সেগুলো যদি ফ্যামিলিতে বাবা মার কারো থাকে তাহলে আরো তাড়াতাড়ি গিয়ে স্ক্রিনিং করা, ডাক্তারকে দেখানো, অ্যান্ড সতর্ক থাকা আর কি, যে আমার কিডনির এটা, কেননা ওই বললাম যে মোস্ট ইম্পর্টেন্ট যে কিডনির অসুখ যদি যত আর্লি ধরা পড়বে, তাহলে আমরা সেটাকে স্লো ডাউন ম্যানেজ তো করা, করতে পারি, ইভেন ইভেন রিভার্স রিভার্সও করা। করতে পারি। স্যার, শেষ প্রশ্ন, এটা বাঙালিদের খুব কমন প্রশ্ন থাকে যে কি খেলে আমার ক্রিয়েটিনিন কমবে। এটা কিন্তু ভীষণ কমন কোশ্চেন, আমরা সবসময় শুনি এবং আমাদের চ্যানেলের ইনবক্সে কিন্তু আমরা সবসময় এটা পাই যে আপনি এত কিছু অনুষ্ঠান করেন কিন্তু আপনি এটা জানতে চান না ডাক্তারবাবুর কাছে যে কি খেলে আমার ক্রিয়েটিন লেভেলটা কমবে বা কি করলে আমার ক্রিয়েটিন কমবে। এটা বিষয়ে যদি আপনি ছোট্ট করে। দেখুন, ক্রিয়েটিনিন কমানোর কোনো খাবার বলে কিছু নেই। অনেকে কুলুপ্ত কলাই এগুলো খায়, যে এটার একটা ডায়ুরেটিক অ্যাকশন আছে, এতে ইউরিন বেশি হয়, মানে তার মানেই যে তাদের কিডনির অসুখ ঠিক হয়ে যাবে তা না। ওই যেটা আমি বললাম যে খুব প্রোটিন লোড না করা, কেননা মানে আমি বিয়ে বাড়িতে গিয়ে একদিন খেলাম ঠিক আছে, কিন্তু ওইটা যদি রেগুলার আমি বিরিয়ানি, মাংস, হ্যাঁ, যদি আমি হাই এতে যে প্রোটিন, যে মাছ, মাংস, ডিম, হ্যাঁ, ছানা, হ্যাঁ, মিল্ক প্রোডাক্ট, এই সবগুলো প্রোটিন প্লাস, অনেকে আজকাল জিমে, হ্যাঁ, বলছে যে আমি প্রোটিন পাউডার, আমি 10টা ডিম খাচ্ছি, 15টা ডিম খাচ্ছি, তো এইগুলো ডেফিনেটলি কিডনির উপর লোড দেয়। এখন তা এইগুলো করলে রেগুলার কিন্তু চেক আপও করতে হবে যে কিডনির ফাংশনটা ঠিক আছে কিনা।
কেননা একদম নর্মাল থাকলে কিডনি হ্যান্ডেল করে নেবে, কিডনি হ্যান্ডেল করার ক্যাপাসিটি সাংঘাতিক। কিন্তু যদি কারুর জানা নেই, মাইল্ড কারুর ক্রনিক কিডনি ডিজিজ আছে, তাতে কিন্তু এটা তার প্রোগ্রেশনটাকে বাড়িয়ে দেবে তার। থ্যাংক ইউ সো মাচ ডক্টর মজুমদার। আমার যা যা প্রশ্ন ছিল সবকটাই উত্তর পেলাম। আগামী দিনে নিশ্চয়ই আবার আপনাকে পাবো এরকম একটা কোনো অনুষ্ঠানে। নিশ্চয়ই। কিডনির সমস্যা নিয়ে যদি এরপর আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে লিখে জানান, বা আপনারা মেল করতে পারেন। একটি নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, যদি আপনাদের কখনো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমরা এমনই হেলথ রিলেটেড বিষয় নিয়ে ভিডিও করে থাকি। যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, করে রাখুন, কারণ আমাদের অনুষ্ঠানগুলো দেখলে আমি বলতে পারি আপনারা নিঃসন্দেহে উপকৃত হবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার।